নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গৌর মল্লারের শেষ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কুহু ও বজ্র যখন স্নানঘাটে আসিল তখন দিনের চিতা নিভিয়া গিয়াছে। আকাশ হইতে যেন সেই চিতার ধূসর ভস্য নদীর জলে ছড়িয়া পড়িতেছে। যে 10 জন যোদ্ধাকে বজ্র ঘাট রক্ষার জন্য পাঠাইয়াছিল তাহারা তখনও ঘাটের স্থানে স্থানে দাঁড়াইয়া শত্রুর প্রতীক্ষা করিতেছিল। শত্রু কিন্তু আসে নাই। হয়তো এদিক দিয়া আক্রমণের কথা জয়নাক চিন্তা করে নাই, কিংবা নৌকা সংগ্রহ করিতে পারে নাই। পরিপূর্ণ প্রস্তুতির পূর্বেই আক্রমণ করিতে হইয়াছে বলিয়া এই অবস্থা। বজ্র যোদ্ধাদের বিদায় দিল। তারপর দুজনে ঘাটের কোণের দিকে গেল। স্তম্ভের ছায়াতলে ডিঙি বাঁধা আছে। দড়ি খুলিয়া উভয়ে আবরোহণ করিল। কুহু বলিল, কিন্তু কোথায় যাব তা তো জানি না। বজ্র বলিল, আমি জানি, দাঁড় আমায় দাও। দাঁড়ের টানে ডিঙি স্রোতের মুখে পড়িল। তারপর স্রোতের টানে সঙ্গমের দিকে ভাসিয়া চলিল। বজ্র শিরস্থান খুলিয়া জলে ফেলিয়া দিল। বুক হইতে সাজোয়া খুলিয়া নদীতে বিসর্জন দিল। তরবারিও সেই পথে গেল। সে গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচলাম। দুইজন ডিঙির দুই প্রান্তে বসিয়া আছে। অস্পষ্টভাবে পরস্পর দেখিতে পাইতেছে। কুহু জিজ্ঞাসা করিল, তোমার দুঃখ হচ্ছে না? বজ্র বলিল, না। তোমার হচ্ছে নাকি? কুহু বলিল, কি জানি, আমরা যে বেঁচে আছি এই আশ্চর্য মনে হচ্ছে। বজ্র বলিল, আমার আশ্চর্য মনে হচ্ছে এতদিন নিজেকে চিনিতে পারিনি, কিন্তু এবার পেরেছি। আমি শশাঙ্ক দেবের পৌত্র, মানবদেবের পুত্র বটে, কিন্তু আমার প্রকৃত পরিচয় আমি মধুমথন। ডিঙি দুই নদীর সঙ্গমস্থলে আসিয়া পড়িল। কিছুক্ষণ জলের প্রবল কলধ্বনি হইল। ডিঙি টলমল করিয়া দুলিতে লাগিল। তারপর ভাগীরথীর প্রবলতর স্রোতের মধ্যে গিয়া পড়িল। বজ্র তখন দুই হাতে বৈঠা লইয়া উজান টানিয়া চলিল। আকাশে তারা ফুটিয়াছে। অন্ধকারে চক্ষু অভ্যস্ত হইলে অল্প দেখা যায়। পশ্চিমের তীর নিকটে। ডিঙি আলোকহীন রাজপুরের প্রাকার রেখা ছাড়াইয়া চলিল। গতি কিন্তু অতি মন্দ। দাঁড়ের জোর যেমন দুই হাতে আগে যাইতেছে, স্রোতের টান তেমনি এক হাত পিছাইতেছে। কুহু জিজ্ঞাসা করিল, কোথায় যাচ্ছ? দাঁত টানিতে টানিতে বজ্র বলিল, রাঙামাটির মাঠে। সেখানে আমার এক বন্ধু আছেন, হয়তো দেখা পাবো। তারপর গ্রামে ফিরে যাব। অনেকক্ষণ কথা হইল না। অন্ধকারে কেবল ছপ ছপ দাঁড়ের শব্দ। সহসা কুহু বলিল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? বলিয়াই অন্ধকারে জিভ কাটিল। বজ্রের নিকট হইতে উত্তর আসিল না। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর বজ্র কথা বলিতে আরম্ভ করিল। কুহুর প্রশ্নের উত্তর দিল না। মৌরি তীরের ক্ষুদ্র গ্রামটির কথা, মায়ের কথা, গুঞ্জার কথা, চাতক ঠাকুরের কথা বলিতে লাগিল। যেন কাহাকেও শুনাইবার জন্য বলিতেছে না, আপন মনে বলিয়া চলিয়াছে। জলের কলধ্বনির মধ্যে কুহু কান পাতিয়া শুনিল। রাত্রি দ্বিপ্রহরে তাহারা রাঙামাটির মাঠের কাছে পৌঁছিল। বিস্তৃত ঘাটের পাশে বিপুলাকায় চৈত্য আকাশ মাথা তুলিয়া আছে। চিনিয়া লইতে কষ্ট হইল না। ঘাটে জনমানব নাই, সংঘ সুপ্ত। বজ্র ডিঙি ঘাটের পৈঠার ওপর টানিয়া তুলিয়া রাখিল, যাহাতে স্রোতে ভাসিয়া না যায়। তারপর দুইজনে শুষ্ক সোপানের ওপর পাশাপাশি বসিল। সঙ্ঘের কাউকেও এখন জাগানো চলিবে না। নিশা বাসান পর্যন্ত অপেক্ষা করিতে হইবে।
কুহু বলিল, মধুমথন, কি তুমি চলে যাবে? তারপর আমি কি করব? কোথায় যাব বলে দাও। স্নেহে ও করুণায় বজ্রের বুক ভরিয়া উঠিল। সে বাহু দিয়া কুহুর পৃষ্ঠ চড়াইয়া লইয়া বলিল, চলো কুহু, তুমি আমার সঙ্গে গ্রামে চলো। কুহু ধীরে ধীরে বলিল, না, আমি ভুল বলেছিলাম। তোমার সঙ্গে গ্রামে গেলে তোমার জীবনে অনেক দুঃখ অশান্তি আসবে, তাতে কাজ নেই। কিন্তু একদিন আমি যাব তোমার কাছে। যখন আমার আর যৌবন থাকবে না, তখন যাব। ততদিন আমাকে মনে থাকবে? বজ্র গাঢ় স্বরে বলিল, থাকবে। আমি যাদের ভালোবাসি তাদের ভুলি না। কুহু নিঃশব্দে কাঁদিতে লাগিল, কিন্তু বজ্র তাহার অশ্রু দেখিতে পাইল না। ক্রমে দীর্ঘ রাত্রি শেষ হইয়া আসিল। গঙ্গার বুক ছোঁয়া ঠান্ডা বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। পূর্বাকাশে যেন একটু লালিমার স্বপ্ন। সঙ্গের ভিতর নিদ্রোত্থিত মানুষের ক্ষীণ সাড়া পাওয়া যাইতেছে। দুজনে উঠিয়া দাঁড়াইল। বজ্র বলিল, কুহু, এবার তোমায় যেতে হবে। ডিঙি ভাসিয়া একেবারে গঙ্গায় আইর ঘাটে যেও। সেখানে কিছুদিন লুকিয়ে থেকো, তারপর অদৃষ্ট যেদিকে নিয়ে যায়। কুহু বলিল, সেই ভালো। আমার তো আর কেউ নেই যার কাছে যাব। বজ্র বাহু হইতে অঙ্গদ খুলিয়া কুহুকে দিল। বলিল, এটা রাখো, দেখলে আমাকে মনে পড়বে। কুহু অঙ্গদটি আঁচলে বাঁধিল। আলো ফুটিতেছে। দুজনে অনচ্ছভাবে পরস্পর মুখ দেখিতে পাইতেছে। কুহু জল ভরা চোখ তুলিয়া বলিল, শুধু অঙ্গদ দেখলে তোমাকে মনে পড়বে, না হলে পড়বে না? বজ্র কুহুকে দুই বাহু দিয়া বুকের কাছে তুলিয়া লইল। তাহার অধরে চক্ষে ললাটে চুম্বন করিয়া নামাইয়া দিল। কুহু কিছুক্ষণ বজ্রের মুখে মুখ রাখিয়া কাঁদিল। তারপর ডিঙিতে গিয়া উঠিল। ডিঙি স্রোতের মুখে ভাসিয়া গেল। মণিপদ্ম বজ্রকে ঘাটে বসিয়া থাকিতে দেখিয়া চমকিত হইয়া গেল। আপনি ফিরে এসেছেন? মণিপদ্ম বজ্রের হাত ধরিয়া নিজের প্রকোষ্ঠে লইয়া গেল। তাহাকে আহার্য দিল। বজ্র বলিল, কানসরা টিকতে পারলাম না, পালিয়ে এলাম। মণিপদ্ম বিমনাভাবে বলিল, হ্যাঁ, আমরাও শুনেছি কি যেন গোলমাল হয়েছে। তারপর উৎফুল্ল নেত্রে চাহিয়া বলিল, আর্য শিলভদ্র কাল সমতট থেকে ফিরে এসেছে। এবার আমরা নালন্দা যাব। কবে? তা জানি না, আর্য শিলভদ্র জানেন। বজ্র তাড়াতাড়ি আহার শেষ করিয়া বলিল, ভাই, তার সঙ্গে আমার একবার দেখা করিয়া দাও, তাকে কিছু বলবার আছে। মণিপদ্ম বজ্রকে শিলভদ্রের নিকট লইয়া গেল। শিলভদ্র পূর্বের ন্যায় গন্ধকুটির কোণের প্রকোষ্ঠে অবস্থান করিতেছিলেন। বজ্র প্রণাম করিয়া তাহার সম্মুখে উপবিষ্ট হইলে শিলভদ্র তাহার মুখ ক্ষণিক অভিনিবেশ সহকারে নিরীক্ষণ করিলেন। তারপর বলিলেন, কর্ণসুবর্ণে সংবাদ কিছু কিছু পেয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভুক্তভোগী। সব কথা বলো। বজ্র সকল কথা বলিল। শুনিয়া শিলভদ্র দীর্ঘকাল নীরব রহিলেন। শেষে হাত নাড়িয়া যেন এই প্রসঙ্গ মন হইতে সরাইয়া দিয়া বলিলেন, বুদ্ধের ইচ্ছা। এখন কি করবে স্থির করেছ? বজ্র বলিল, আপনার কি উপদেশ? শিলভদ্র বলিলেন, আমি আগে যা বলেছিলাম এখনো তাই বলবো। গ্রামে ফিরে যাও, আর তোমার নাম যে বজ্রদেব তা ভুলে যাও। বজ্র নীরবে চাহিয়া বলিল। শিলভদ্র বলিলেন, কিন্তু পথ ঘাট এখন তোমার পক্ষে নিরাপদ নয়। রাজা হবার পর তোমাকে সকলেই দেখেছে, সকলেই চিনতে পারবে। এ পথ দিয়া ক্রমাগত সৈন্য যাতায়াত করছে, তারা সব জয়নাগের সৈন্য। একটু চিন্তা করিয়া বলিলেন, কিন্তু তুমি এক কাজ করতে পারো। কাল প্রভাতে আমি নালন্দা যাত্রা করব। আমার সঙ্গে কয়েকজন ভিক্ষু থাকবেন। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে ধরা পড়বার সম্ভাবনা কম। শিলভদ্রকে নিজের কাহিনী শুনাইতে শুনাইতে বজ্রের মন ক্লান্তি ও বিতৃষ্ণায় ভরিয়া উঠিয়াছিল।
তাহার মনে হইল আর কাজ নাই সংসারে ফিরিয়া গিয়া। এই মহাপুরুষের সঙ্গে জ্ঞানের মহাতীর্থে চলিয়া যাই, বুদ্ধের শরণ লই, তিনি আমাকে শান্তি দিবেন। মণিপদ্মতে আনন্দের স্বাদ পাইয়াছে, আমিও সেই আনন্দের স্বাদ পাইব। কিন্তু সঙ্গে সঙ্গে তাহার মনে পড়িল নিজের গ্রামের কথা। চোখের উপর ভাসিয়া উঠিল চিরপ্রতীক্ষা মানা মায়ের মুখ। অর্ধেক জীবন যাহার নিষ্ফল প্রতীক্ষায় কাটিয়াছে, বাকি অর্ধেক জীবনও তাহার তেমনইভাবেই কাটিবে। স্বামী হারা অভাগিনী পুত্রকেও ফিরিয়া পাইবেন না। আর গুঞ্জা দিনের পর দিন ন্যাগ্রত বৃক্ষের তলে দাঁড়াইয়া তাহার পথ চাইয়া থাকিবে। বজ্র মস্তক নত করিয়া বলিল, যে আজ্ঞা, আমি আপনার সঙ্গে যত দূর সম্ভব যাব, তারপর গ্রামের পথ ধরব। সেদিন বজ্র সংঘের একটি প্রকোষ্ঠে রহিল। সারা দিন সংঘের সম্মুখস্থ পথ দিয়া দলবদ্ধ সৈন্যগণের যাতায়াত। পদাতিক গজ অশ্ব অধিকাংশই কর্ণসুবর্ণের দিকে যাইতেছে। সমবেত পদধ্বনি, গম গম শব্দ, হস্তির গলঘণ্টা, চিৎকার, কোলাহল। সংঘে কিন্তু কেহ প্রবেশ করিল না, কোনো উৎপাত করিল না। বজ্র নিজ প্রকোষ্ঠে বসিয়া এই সকল শব্দ শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, জয়নাগ প্রাসাদ অধিকার করিয়াছে, নগর তার করায়ত্ত হইয়াছে। নগরের ওপর অধিকার দৃঢ় করিবার জন্য তিনি আরও সৈন্য আনিতেছেন। হয়তো যুদ্ধ বাঁধিবে। যে সকল সেনাপতি দণ্ডভুক্তির সীমানা রক্ষা করিতেছে, তাহারা রাজধানী পতনে সংবাদ পাইয়া ফিরিয়া আসিবে। বজ্রের জল্পনা সর্বৈব মিথ্যা নয়, কিন্তু তাহার পক্ষে যথা অনুমান করা সম্ভব নয়, এরূপ অনেক ঘটনাও ঘটিতেছিল। দণ্ডভুক্তি অবরোধকারী সেনাপতিদের নিকট রাজধানী পতনের সংবাদ পৌঁছাইয়াছিল। তাহারা প্রথমে হতবুদ্ধি হইয়া রহিলেন। তারপর তাহাদের মধ্যে তুমুল বিতণ্ডা আরম্ভ হইল। কেহ বলিল, জয়নাগ যখন কর্ণসুবর্ণে গিয়াছে, তখন দণ্ডভুক্তি আক্রমণ করিবে। কেহ বলিলেন, কর্ণসুবর্ণে ফিরিয়া গিয়া যুদ্ধ দিব। কেহ বলিলেন, রাজাই নাই, কাহার সঙ্গে যুদ্ধ করিব। মতভেদ বাড়াইয়াই চলিল। ইতিমধ্যে দণ্ডভুক্তিতে জয়নাগের যে সৈন্য ছিল, তাহারা তীব্র বেগে আক্রমণ করিল। একতাহীন হতোৎসাহ সেনাপতিগণ নিজ নিজ সৈন্য লইয়া ছত্রভঙ্গ হইয়া পড়িলেন। কিন্তু তাহাদের ফিরিবার স্থান নাই। উচ্ছৃঙ্খল সৈন্যগণকে শাসন করিবার শক্তি নাই, তাহাদের বেতন দিবার সামর্থ্য নাই। সৈন্যগণ এরূপ অবস্থা যাহা করে, তাহাই করিল। ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া নিজের দেশ লুণ্ঠন করিয়া বেড়াইতে লাগিল। সমগ্র দেশে গ্রামে গ্রামে আগুন জ্বলিয়া উঠিল। চতুর জয়নাগ আগুন নিভাইবার চেষ্টা করিলেন না। ইহাতে তাহার ইষ্ট বই অনিষ্ট নাই। তিনি জানিতেন সৈন্যগণের এই উচ্ছৃঙ্খলা একদিন শান্ত হইবে। এখন তাহাদের আশ্রয় নাই, একদিন তাহাদের আশ্রয়ের প্রয়োজন হইবে। তখন তাহারা নতুন রাজার পদাতলে আসিয়া আশ্রয় ভিক্ষা করিবে। নতুন রাজার রাজ্যের ভিত্তি দৃঢ় হইবে। পরদিন প্রাতঃকালে যাত্রা আরম্ভ করিতে কিছু বিলম্ব হইল। শিলভদ্রের সঙ্গে সমতট হইতে 2টি চৈন্য ভিক্ষুক আসিয়াছিলেন। তাহারাও নালন্দা যাইবেন। সর্বসুদ্ধ 10-12 জন যাত্রিক। মণিপদ্ম বজ্রকে চৈনিক বেশ পরাইয়া দিয়াছিল, যাহাতে তাহাকে সহজে কেউ চিনিতে না পারে। অঙ্গে চৈনাংশুকের কষায়া বর্ণ, অঙ্গাবরণ জানু পর্যন্ত লম্বিত, মাথায় সুর তোলা কান ঢাকা শিরস্থান। যাত্রা আরম্ভ হইল। অগ্রে অতিশর পর শিলভদ্র 2 জন চৈনিক ভিক্ষুককে 2 পাশে লইয়া পদব্রজে চলিয়াছেন। তাহাদের পিছনে 1 সারি ভিক্ষুক, মাঝে 4টি অশ্বতর দীর্ঘ পথের পাথেয় বহন করিয়া চলিয়াছে। চৈনিক শ্রমণদ্বয় বহু তালপত্রের পুঁথি সংগ্রহ করিয়া লইয়া যাইতেছেন। সেগুলি 2টি গর্ধবের পৃষ্ঠে বাহিত হইতেছে। জন্তুগুলির পশ্চাতে
মণিপদ্ম ও বজ্র তাহাদের তাড়না করিয়া লইয়া যাইতেছে। সর্বশেষে 2 সারি ভিক্ষু। যাত্রীদল রাজপথ ধরিয়া উত্তর দিকে চলিল। পথে সৈন্যদলের চলাচল আরম্ভ হইয়া গিয়াছে। অধিকাংশ পদাতিক সৈন্য মাঝে মাঝে জুতোভর্তি হস্তি, অশ্ব বা রথ চাইতেছে। সকলের গতি কর্ণসুবর্ণের দিকে। কদাচিৎ বার্তাবাহী এক অশ্বারোহী ঘোড়া ছুটাইয়া উত্তর মুখে যাইতেছে। তাহারা সকলে আপন আপন কর্মে ব্যগ্র নিবিষ্ট। পীতবাসধারী ভিক্ষুদের কেউ বিরক্ত করিল না। মণিপদ্ম রস্যকণ্ঠে বজ্রের সহিত নানা কথা বলিতে বলিতে চলিয়াছে। তাহার মুখে চোখে আনন্দ খরিত হইতেছে। সে যেন তাহার জীবনের চূড়ান্ত অভিপ্সা লাভ করিছে। আর কিছু তাহার কাম্য নাই। বজ্র চলিতে চলিতে নত মুখে শুনিতেছে, কিন্তু সব কথা শুনিতে পাইতেছে না। তাহার মন অতীত ও ভবিষ্যতের মাঝখানে দোল খাইতেছে। একদিকে বিম্বাধর, বটেশ্বর, কুহু, শিখরিণী, কোদণ্ড মিশ্র, অন্যদিকে মা, গুঞ্জা, চাতক ঠাকুর। এই দুইয়ের মাঝখানে যেন যুগান্তরের ব্যবধান। কতদিন হইল সে গ্রাম ছাড়িয়া আসিয়াছে? 1 মাস, 1 বৎসর, 10 বৎসর? মাস বৎসর দিয়া এই সময়ে পরিমাপ হয় না। যখন আসিয়াছিল তখন তাহার মন ছিল শিশুর মতো। আর এখন? সন্ধ্যার পূর্বে তাহারা বনের কিনারায় পৌঁছিল। পথের পশ্চিমে বন। এই বনের ভিতর দিয়া রত্তি ও মিত্তি তাহাকে পথ পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছিল। শিলভদ্র স্থির করিলেন এই স্থানেই রাত্রি যাপন করিবেন। বন দেখিয়া বজ্রের মন অস্থির হইয়াছিল। সে শিলভদ্রের কাছে গিয়া বলিল, এই বন পার হয়ে আমি এসেছিলাম। আমার গ্রাম বনের পরপারে। যদি অনুমতি করেন এক্ষুনি যাত্রা করি। শিলভদ্র জিজ্ঞাসা করিলেন, বন কত বড়? বজ্র হিসাব করিয়া বলিল, 1 দিনের পথ। শিলভদ্র বলিলেন, তবে আজ রাত্রিটা আমাদের সঙ্গে থাকো, কাল সকালে যেও। ভাগীরথীর তীরে একটি বৃক্ষতলে রাত্রিবাসের ব্যবস্থা হইল। ক্রমে সূর্য অস্ত গেল। আকাশে কৃষাঙ্গী চন্দ্রকলা দেখা দিয়াই অস্তমিত হইল। পথে সৈন্যদলের যাতায়াত থামিয়া গিয়াছে। বজ্র অশান্ত মন লইয়া রাজপথের এক প্রান্তে বসিয়া বনের পানে চাহিয়া রইল। রাত্রি অন্ধকার গাঢ় হইলে বজ্র লক্ষ্য করিল বনের গভীর অন্তর্দেশে বহু ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু দেখা যাইতেছে। সম্ভবত আলোক নয়, আগুন। অসংখ্য বৃক্ষকাণ্ডের অন্তরাল হইতে আলোকবিন্দু বলিয়া মনে হইতেছে। তারপর নিস্তব্ধ বাতাসে যেন অশ্বের রেশাধ্বনি ভাসিয়া আসিল। বজ্র অবহিত হইয়া শুনিল। আবার অশ্বের হেঁচড়া শোনা গেল। বজ্র গিয়া শিলভদ্রকে বলিল। শিলভদ্র বৃক্ষতলে বদ্ধাসনে প্রস্তর মূর্তির ন্যায় উপবিষ্ট ছিলেন। অদূরে ভিক্ষুকগণ চুল্লি জ্বালিয়া রাত্রির জন্য রন্ধন করিতেছিলেন। চুল্লির চঞ্চল প্রভা তাহাদের অস্থিসার মুখের ওপর সঞ্চারণ করছিল। তিনি বজ্রের পানে চাহিয়া ধীরে ধীরে বলিলেন, বোধহয় একদল সৈন্য ওখানে লুকিয়ে আছে। কোন দলের সৈন্য বলা যায় না। জয়নাগের দলও হতে পারে, অপর পক্ষেরও হতে পারে। তা সে যে পক্ষেরই হোক, কাল তোমার বনের মধ্যে দিয়ে যাওয়া হবে না। তুমি আমাদের সঙ্গে যাবে। আরও উত্তরে বন শেষ হয়ে মাঠ আরম্ভ হয়েছে। সেই মাঠ বোধহয় পশ্চিমে মৌরী নদীর তীরে গিয়ে শেষ হয়েছে। তুমি মাঠ ধরে পশ্চিমে গেলে গ্রামে পৌঁছতে পারবে। রাত্রে বজ্র ভাগীরথীর সৈকতে শয়ন করিয়া জ্যোতির্চর্চিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনে বিস্ময় বিশিষ্ট চিন্তার ক্রিয়া চলিতে লাগিল। আজ আমি মুক্ত আকাশের তলে শুইয়া আছি। কাল রাত্রে ছিলাম রক্ত মৃত্তিকার সংগ্রামে। তার আগের রাত্রে কোথায় ছিলাম? সঙ্গের ঘাটে কুহুর সঙ্গে। তার আগের রাত্রে কোদণ্ড মিশ্রের কুটিরে। তার আগে রাজপুরীতে। কি বিচিত্র সঙ্গতিহীন মানুষের জীবন। প্রাতে আবার যাত্রা আরম্ভ হইল।
তীব্র সূর্যকরঞ্জল প্রভাত। পথ যতই উত্তরে যাইতেছে ততই জনবিরল হইতেছে। বজ্র আসিবার সময় যেমন দেখিয়াছিল তেমনই দেখিতে দেখিতে চলিল। ভাগীরথীর বুকে ছোট ছোট ডিঙা ও ভরা ভাসিতেছে। দুই একটা বহিত্র পালের ভরে চলিয়াছে। নদীর উচ্চ পাড়ে গাং শালিকের ঝাঁক কোঠরের চারিপাশে কিচিরমিচির করতেছে। একটা সারস পাখি জলের কিনারায় নিঃসঙ্গ দাঁড়াইয়া আছে। বজ্র ভাবিল, এই কি সেই পাখিটা যাইবার সময় যাহাকে দেখিয়াছিলাম? পাখিটা কি সেই অবধি স্থির হইয়া দাঁড়িয়ে আছে? বেলা দ্বিপ্রহরে যাত্রীদল বনের উত্তর প্রান্তে পৌঁছিলেন। বনের কোল হইতে মাঠ আরম্ভ হইয়াছে। সীমাহীন শ্যামলতা। কালবৈশাখীর অকাল বর্ষণ তৃণগুলিকে সঞ্জীবিত করিয়া রাখিয়াছে। বজ্র এই তৃণের বন দেখিয়া যেন চিনিতে পারিল, ইহা তাহার গ্রামের গোচারণ মাঠের তৃণ। এই প্রান্তের পরপারে তাহার একান্ত আপনার বেতস গ্রাম। এই স্থানে সকলে মধ্যাহ্নের আহার সম্পন্ন করিলেন। তারপর বজ্র চৈনিক ছদ্মবেশ খুলিয়া নিজ বেশ পরিধান করিল। মণিপদ্মকে দৃঢ় আলিঙ্গন করিল। শিলভদ্রের পদস্পর্শ করিয়া প্রণাম করিল। শিলভদ্র তাহার স্কন্ধে হাত রাখিয়া স্নেহগম্ভীর স্বরে বলিল, বৎস, সংসারে ফিরে যাও। এখনো তোমার অনেক কাজ বাকি আছে। সংসারকে ভয় করো না, তাকে জয় করো। আর মহাকারুণিকের করুণার জন্য হৃদয়ের সরার সর্বদা খুলে রাখো। কখন তার কৃপা আসবে কেউ জানে না। দেখো যেন এসে ফিরে না যায়। সূর্য পশ্চিমে ঢলিয়াছে। বজ্রের ক্লান্তি নাই। জনহীন প্রান্তর দিয়া যতই সে অগ্রসর হইয়া চলিতেছে ততই তাহার অধীরতা বাড়িতেছে। ওই বুঝি মাঠের সীমান্তে তাহার গ্রাম দেখা যায়। না, গ্রাম নয়, কয়েকটি পর্বুর বৃক্ষ সারি দিয়া দিগন্ত রেখার ঊর্ধ্বে মাথা তুলিয়াছে। সূর্যের প্রখর শুভ্রতা ক্রমে পিতাব হইয়া আসিতেছে, কিন্তু তাপের কিছু মাত্র হ্রাস নাই। বজ্রের সর্বাঙ্গে ঘাম ঝরিতেছে। পূর্বশ্রেণীর বিরল ছায়াতলে ক্ষণেক বিশ্রাম করিলে অঙ্গের ঘাম শুকাইত, কিন্তু বজ্র থামিতে পারিল না। গৃহের এত কাছে আসিয়া থামা যায় না। আরো ক্রোশ পথ চলিবার পর বজ্র থমকাইয়া দাঁড়াইল। সম্মুখে দৃষ্টি পড়িল, দিগন্তের কাছে সোনার সুতার মতো কি যেন ছিকমিক করছে। বজ্র নিস্পন্দ হইয়া চাইয়া রইল। ওই আমার মৌরী নদী এতক্ষণে দেখা দিয়াছে। বজ্র দৌড়াইতে আরম্ভ করিল। কিছুক্ষণ দৌড়াইয়া থামিল। চক্ষু হইতে ঘরমুখ কুলুস মুছাইয়া আবার দেখিল, হ্যাঁ, মৌরী নদীর বটে, কিন্তু গ্রাম কোথায়? বজ্র নদীর রেখা অনুসরণ করিয়া উত্তর দিকে চক্ষু সঞ্চালন করিল। এক স্থানে উচ্চভূমির নদীর সুবর্ণ সূত্রকে অন্তরাল করিয়া রাখিয়াছে ওই বেতস গ্রাম। কিন্তু গ্রামের মাথার উপর আকাশে যেন একটা কালো মেঘ স্থির হইয়া আছে। মেঘ না ধূম? বজ্র আবার ছুটিয়া চলিল। মৌরী নদীর তীরে বেতস গ্রাম, কিন্তু গ্রাম আর চেনা যায় না। কুটিরগুলি একটিও নাই। তাহাদের স্থানে এক স্তূপ করিয়া ভস্য পড়িয়া আছে। ভস্ত স্তূপ হইতে এখনো মৃদু ধূম উত্থিত হইতেছে। জীবন্ত মানুষ নাই। এখানে ওখানে কয়েকটা মৃতদেহ পড়িয়া আছে। কাল প্রাতে হঠাৎ একদল সৈন্য আসিয়াছিল, সংখ্যায় প্রায় 1000। পূর্বে ইহারা অগ্নিবর্মার সৈন্য ছিল, এখন যুদ্ধভ্রষ্ট নায়কহীনভাবে লুটপাট করিয়া বেড়াইতেছে। গ্রামের লোক তাহাদের আসিতে দেখিয়া অধিকাংশ পলায়ন করিয়াছিল। সৈন্যগণ প্রায় নির্বিবাদে গ্রামের সঞ্চিত শস্যাদি লুট করিতে আরম্ভ করিয়াছিল। তারপর কুটিরগুলিতে আগুন দিয়া চলিয়া গিয়াছে। আজ অপরাহ্নে ভস্মীভূত গ্রামের প্রান্তে দাঁড়াইয়া বজ্র ক্ষণকালের জন্য পাষাণে পরিণত হইয়া গিয়াছিল। এ কি? এ তাহার বেতস গ্রাম? কেমন করিয়া এমন হইল? গ্রামের লোক সব কোথায়? মা কোথায়? গুঞ্জা কোথায়? উন্মাদের মতো বজ্র ভস্মচক্রের মধ্যে ছুটিয়া বেড়াইল আর মা মা বলিয়া চিৎকার করিল। কিন্তু
কেহ উত্তর দিল না। মৃতদেহগুলা সব পুরুষের। বজ্র একে একে তাহাদের চিনিল। গ্রামের মহত্তর আরও দুজন বৃদ্ধ, যাহারা পালাইতে পারে নাই। গ্রামের কর্মকার রাজীব, কুম্ভকার শ্রীদাম। একটি মৃতদেহ এমনভাবে পড়িয়া আছে যেন তার মুখ দেখা যাইতেছে না। বজ্র ছুটিয়া গিয়া তাহাকে উল্টাইয়া দেখিল। মধু, যে মধুর সহিত গুঞ্জার জন্য তাহার লড়াই হইয়াছিল, সেই মধু। মধু গ্রাম রক্ষার জন্য প্রাণ দিয়াছে। বজ্র মধুর দুই বলিষ্ঠ বাহু ধরিয়া সবলে নাড়া দিতে দিতে বলিল, মধু, মধু, মা কোথায়? গুঞ্জা কোথায়? মধুর নিকট হইতে উত্তর আসিল না। বজ্র কিছুক্ষণ মধুর মৃত মুখের পানে পাগলের মতো চাহিয়া রইল। তারপর তাহাকে ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। কেহ কি জীবিত নাই? চাতক ঠাকুর, তিনি কোথায়? তিনি তো পালাইবার লোক নয়। বজ্র দেবস্থানের অভিমুখে ছুটিল। দেবস্থানে চাতক ঠাকুরের একচালা অক্ষত আছে। বজ্র প্রবেশ করিয়া দেখিল ঠাকুর শুষ্ক শীর্ণ দেহ এক কোণে পড়িয়া রহিয়াছে। তাহার মাথায় ও দেহে রক্ত শুকাইয়া আছে। বজ্র তাহার মুখের ওপর ঝুঁকাইয়া আর্তস্বরে ডাকিল, ঠাকুর, ঠাকুর। ঠাকুরের দেহে তখনও প্রাণ ছিল। তিনি কঠোরগত চক্ষু মেলিয়া চাহিলেন। বজ্রকে দেখিয়া তাহার ওষ্ঠ একটু নড়িল। বজ্র, এসেছিস? ওরা বেঁচে আছে। পলাশবনের মধ্যে। এইটুকু বলিবার জন্য তিনি বাঁচিয়াছিলেন। তাহার মাথায় বাম দিকে হেলিয়া পড়িল। ক্ষীণ বক্ষস্পন্দ থামিয়া গেল। সূর্য তখন পাটে বসিয়াছে। দিগন্তে শোণিতোৎস চলিতেছে। রাক্ষসী বেলা। বজ্র বনের দিকে ছুটিল। বনের আগে বাথান। বজ্র দেখিল বাথানের আগর খোলা। পূর্বে যেখানে শতাধিক গরু থাকিত, সেখানে মাত্র গুটি কয় রহিয়াছে। অন্য গরুগুলি বাটে চড়িতে গিয়া আর ফিরে আসে নাই। রাখালের অভাবে বনে জঙ্গলে চলিয়া গিয়াছে। পলাশ বনে প্রবেশ করিয়া বজ্র কোন দিকে যাইবে ভাবিয়া পাইল না। রাত্রি আসন্ন। অল্পক্ষণ পরেই অন্ধকার হইয়া যাইবে। কিন্তু চাতক ঠাকুর বলিয়াছে উহারা বাঁচিয়া আছে। বজ্র চিৎকার করিয়া ডাকিতে ডাকিতে বনের একদিকে ছুটিল। মা, মা, গুঞ্জা, গুঞ্জা। অবশেষে বহু দূরে বনের মধ্যে গিয়া বজ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে দাঁড়াইয়া পড়িল। দেহে আর শক্তি নাই। চিৎকার করিয়া ডাকিবার শক্তি নাই। এদিকে বন ছায়াচ্ছন্ন হইয়া গিয়াছে। দূরে ভালো দেখা যায় না। বজ্রের অজ্ঞাতসারে চক্ষু দিয়া জল গড়িয়া পড়িল। কি করিবে সে এখন? কোথায় তাহাদের খুঁজে পাইবে? তাহারা কি আছে? ও কি? বজ্র উচ্চকিত হইয়া চহিল। দূর হইতে যেন তাহার নাম ধরিয়া ডাকিল, মধুমথন। অস্পষ্ট ছাড় কুহলির মধ্যে দিয়া কেউই ছুটিয়া আসিতেছে। মুক্ত বেণী প্রেতিনীর ন্যায় ছুটিয়া আসিতেছে। তাহার পা দুটি যেন মৃত্তিকা স্পর্শ করিতেছে না। গুঞ্জা। বজ্র পাগলের মতো ছুটিল। কুঁজবরণ কন্যা, মধুমথন। দুইটা চলন্ত উল্কা যেন পরস্পরের সংঘপৃষ্ট হইয়া এক হইয়া গেল। গতকাল উষাকালে চাতক ঠাকুর দক্ষিণের দহে পদ্মফুল তুলিতে গিয়াছিলেন, কিন্তু অতদূর যাইতে হইল না। পথেই তিনি দেখিলেন অসংখ্য অস্ত্রধারী পুরুষ নদী পার হইতেছে। মৌরী নদী এখানে অগভীর, কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত। দেখিয়া চাতক ঠাকুর ছুটিতে ছুটিতে গ্রামে ফিরিলেন। গ্রামের সংবাদ রাষ্ট্র হইল। প্রথমে গ্রামবাসীরা পরস্পর মুখ চাওয়াচাই করিতে লাগিল। ঠাকুর কি ঠিক দেখিয়াছেন তো? বুড়ো মানুষ, হয়তো কি দেখিতে কি দেখিয়াছেন। কয়েকজন যুবক আগ বাড়িয়া দেখিতে গেল। চাতক ঠাকুর রঙ্গনার কুঠিরে গিয়া বলিলেন, রাঙাবউ, গ্রামে দস্যু আসছে। তোমরা এই বেলা পালাও, নইলে পরে আর পালাতে পারবে না। যা পারো সঙ্গে নিয়ে যাও। পলাশবনের মধ্যে লুকিয়ে থাকো। আমি এদিকে রইলাম। যদি ভালোই ভালোই বিপদ কেটে যায়, তোমাদের ডেকে আনব। ওদিকে যাহারা দেখিয়া গিয়াছিল, তাহারা একদণ্ড পরে ঊর্ধ্বশ্বাসে ফিরিয়া আসিল। গ্রামে ভয়ার্থ হুড়োহাড়ি পড়িয়া গেল। মেয়েরা যে যেদিকে পাইল পালাইতে লাগিল।
পুরুষেরাও তাহাদের পিছু লইল। ছেলে বুড়া স্ত্রী পুরুষ দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিতে শুরু করিল। 2-4 বেতসকুঞ্জে লুকাইল। অনেকে নদী সাঁতরাইয়া পরপারে চলিয়া গেল। কেবল মুষ্টিমেয় পুরুষ গ্রাম ছাড়িল না। লাঠি ভল্ল মুদগর যাহা পাইল হাতে লইয়া দাঁড়াইল। চিরদিন পৃথিবীতে এক জাতির লোক আছে যাহারা নিজের বিপদ চিন্তা করে না, মৃত্যু পর্যন্ত জানিয়াও রুখিয়া দাঁড়ায়। অকারণে বা তুচ্ছ কারণে মৃত্যুবরণ করিয়া তাহারা চিরজীবী হইয়া আছে। তাহাদের লইয়া কোনো কবি মহাকাব্য লেখেন নাই। তাহারা যুগে যুগে মৃত্যুঞ্জয়, তাই তাহাদের মুখ লইয়া মহাকাব্য লেখার প্রয়োজন হয় না। মার মার শব্দ করিয়া দস্যু দল গ্রামে প্রবেশ করিল। ক্ষুধাক্ষিপ্ত যশ জনতা, যুক্তিহীন বিবেকহীন, আপন উদগ্র প্রয়োজন ছাড়া তাহারা কিছুই বোঝে না। সম্মুখে কয়েকজন অশ্বধারী পুরুষ দেখিয়া হিংস্র তরুক্ষ পালের মতো তাহাদের ওপর লাফাইয়া পড়িল। প্রত্যেক গ্রামবাসীকে 50 জন দস্যু আক্রমণ করিল। এই যুদ্ধের প্রহসন অধিকক্ষণ স্থায়ী হইল না। গ্রামের সকলেই মরিল। কেবল চাতক ঠাকুর নিরস্ত ছিলেন বলিয়া তৎক্ষণাৎ মরিলেন না, মরণাহত হইয়া পড়িয়া রহিলেন। তারপর অতি কষ্টে দেবস্থানে ফিরিয়া গেলেন। দস্যুগণ গ্রামে সমস্ত সঞ্চিত খাদ্যদ্রব্য লুণ্ঠিত করিয়া কুটিরগুলিতে অগ্নিসংযোগ করিল। আপন দুষ্কৃতির চিহ্ন আগুন দিয়া মুছিয়া দিয়া চলিয়া গেল। পলাশবনের মধ্যে একটি ক্ষুদ্র স্থান ঘন তরুশ্রেণী দ্বারা পরিবেষ্টিত। এত ঘন এই তরু বেষ্টন যে রাত্রিকালে আগুন জ্বলিলে বাহির হইতে দেখা যায় না। আজ এই স্থানে আগুন জ্বলিতেছিল, চুল্লির আগুন। 3টি প্রস্তরখণ্ডের মাঝখানে থাকিয়া কচিত শিখা প্রবেশ করিয়া জ্বলিতেছে। চুল্লির ওপর মৃত পাত্রে অন্ন সিদ্ধ হইতেছে, তাই কোনো দিক দিয়াই আগুন বাহির হইতে পারিতেছিল না। পিঞ্জরাবদ্ধ বন্দির মতো ছিদ্রপথে আঙুল বাহির করিয়া আবার টানিয়া লইতেছিল। আবদ্ধ আগুনের শিখায় স্থানটি অস্পষ্টভাবে আলোকিত। বৃক্ষের কাণ্ডগুলি স্তম্ভের মতো ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে। ইহারাই যেন এই বন গৃহের প্রাচীর। বনগৃহে 2টি মানুষ রইয়াছে। ইহাদের দেখিয়া সাধারণ মানুষ বলিয়া মনে হয় না, যেন ইহারা কোনো অবাস্তব স্বপ্ন লোকের অধিবাসী। এই মানুষ দুটি রঙ্গনা ও মানব। দস্যুর আক্রমণে পালাইয়া আসিয়া এই স্থানে আশ্রয় লইয়াছে। রঙ্গনা উনানের ওপর নত হইয়া হাঁড়িতে কাঠি দিতেছে। তাহার মুখের ওপর মুগ্ধ আলোয় খেলা। মুখখানি তেমনি মধুর সুন্দর, কিন্তু যেন ইহলোকের নয়, পরিরাজ্যের স্বপ্নাতুর মুখ, রূপকথার বিস্ময় মুকলিত মুখ। রঙ্গনার দেহ মন যেন বাস্তলোক ছাড়িয়া কল্পলোকে চলিয়া গিয়াছে। মানব কিছু দূরে একটা গাছের স্তম্ভে ঠেস দিয়া বসিয়া আছে। তাহাকে ভালো দেখা যাইতেছে না। দেহের অস্থিপিঞ্জরের ওপর অস্পষ্ট আলোক ক্রিয়া করিতেছে। দীর্ঘ রুক্ষ চুল মুখের ওপর পড়িয়া মুখের অধিকাংশ ঢাকিয়া দিয়াছে। মানব স্থির হইয়া বসিয়া আছে, নড়িতেছে না, যেন উৎকর্ণ হইয়া কিছু শুনিবার যত্ন করিতেছে। রাঙা রঙ্গনা মানবের পাশে ফিরিয়া গিয়া বসিল। একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিল। মানব তাহার একটা হাত নিজের মুঠির মধ্যে লইল, বলিল, কুঞ্জা অনেকক্ষণ জল আনতে গেছে, এখনো ফিরল না কেন? রঙ্গনা বলিল, এখনই ফিরবে, নদী তো কাছে নয়। ভাবনা হচ্ছে, তুমি ভেবো না, গুঞ্জা এলো বলে। খুব অন্ধকার হয়ে গেছে কি? হ্যাঁ, কিন্তু গুঞ্জা পথ চেনে। 2 জন কিছুক্ষণ হাত ধরাধরি করিয়া নিশ্চল বসিয়া রহিল। তারপর মানব কথা কহিল, বত্র যদি ফিরিয়া আসে, সে কি করে জানবে আমরা বনে লুকিয়ে আছি? রঙ্গনার চক্ষু জলে ভরিয়া উঠিল। চাতক ঠাকুর আছেন? চাতক ঠাকুর কি আছেন? থাকলে আমাদের খবর নিতেন না? সহসা মানব খাড়া হইয়া বলিল, একাগ্র হইয়া শুনিল। বলিল, কারা আসছে? 2 জন। পদধ্বনি রঙ্গনা শুনিতে পায় নাই। সে সত্রাসে নতজানু হইয়া মানবকে 2 বাহু দিয়া বেষ্টন করিয়া লইল। এবার মানব তাহাকে আশ্বাস দিয়ে
ভয় পেও না, হয়তো গুঞ্জা আর চাতক ঠাকুর। কয়েকটি স্পন্দিত মুহূর্ত কাটিয়া গেল। যাহারা আসিতেছে তাহাদের স্পদ শব্দ এখন স্পষ্ট শোনা যাইতেছে। তারপর গুঞ্জা আর বজ্র তরুস্তম্ভের আড়াল হইতে আলোকচক্রের মধ্যে প্রবেশ করিল। গুঞ্জার বাষ্পচ্ছিত কণ্ঠস্বর শোনা গেল, মা দেখো কে এসেছে। তীরবিদ্যা হরিণীর ন্যায় রঙ্গনা উঠিয়া দাঁড়াইল। তারপর অশ্রু বিকৃত স্বরে নাম ধরিয়া ডাকিতে ডাকিতে ছুটিয়া গিয়া পুত্রকে জড়াইয়া ধরিল। রঙ্গনার সুদীর্ঘ প্রতীক্ষা এতদিনে শেষ হইল। মাতা পুত্র কিছুক্ষণের জন্য জগৎ ভুলিয়া গেল। ক্রমে বজ্রের কর্ণে একটি কণ্ঠস্বর বারবার প্রবেশ করিয়া তাহাকে সচেতন করিয়া তুলিল। বজ্র, পুত্র, পুত্র। পুরুষের কণ্ঠস্বর, গভীর আবেগে অবরুদ্ধ। বজ্র চক্ষু ফিরিয়া দেখিল তরুতলে অস্পষ্ট ছায় এক দীর্ঘকায় পুরুষ দাঁড়াইয়া আছে। দুই বাহু বাড়াইয়া ভগ্নস্বরে ডাকিতেছে, পুত্র, পুত্র। বজ্র মাতার দেহ এক হাতে জড়াইয়া পুরুষের দিকে অগ্রসর হইল। কাছে গিয়া চিনিতে পারিল এ সেই অন্ধ ভিক্ষুক যাহাকে সে কর্ণসুবর্ণের যাত্রার পথে বনের অন্তিকে দেখিয়াছিল। ভিক্ষুকের অস্থি কঠোর হইতে অশ্রু বিগলিত হইয়া পড়িতেছে। বজ্রের কণ্ঠেও প্রবল বাষ্পোচ্ছ্বাস উঠিতে তাহার কণ্ঠ রোধ করিয়া দিল। সে ব্যাকুল চক্ষে মায়ের পানে চাহিয়া বলিল, এ কে? রঙ্গনা কম্পিত অধরে অস্ফুট স্বরে বলিল, তোমার পিতা মহারাজ মানবদেব। বজ্রের সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। সে নতজানু হইয়া পিতার জানু আলিঙ্গন করিয়া কাঁদিয়া উঠিল। সেই রাত্রে চারিজনের কেহই ঘুমাইল না। চুল্লির আগুনের প্রভায় পরস্পর হাত ধরিয়া জাগিয়া রইল। সে হারা নিধি তাহারা ফিরিয়া পাইয়াছে, তাহা আবার হারাইয়া না যায়। অতীত আতঙ্কের স্মৃতি, বর্তমানের পরিপূর্ণতা এবং ভবিষ্যতের সম্ভাবনা মিলিয়া চারিটির হৃদয়কে এক করিয়া দিল। বজ্র তাহার কর্ণসুবর্ণ প্রবাসের কাহিনী বলিল, ধীরে ধীরে সন্তর্পণে বলিল, যেন কেহ আঘাত না পায়। শুনিয়া মানব নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার পুত্র গৌড়ের সিংহাসনে বসেছেন, হোক একদিনের জন্য, আমার আর দুঃখ নেই। কিন্তু আর্য শিলভদ্র যথার্থ বলেছেন, আজ থেকে ও কথা ভুলে যেতে হবে। আমরা গৌড় দেশের সামান্য গ্রামবাসী, এই আমাদের পরিচয়। আমাদের রক্ত জনসাধারণের রক্তের সঙ্গে মিশে এক হয়ে যাবে, এই আমাদের গৌরব। রাজৈশ্বর্য চিরন্তন নয়, মনুষ্যত্ব চিরন্তন। আমাদের নাম লোকে ভুলে যাক, ক্ষতি নেই। আমাদের মনুষ্যত্ব যেন যুগ যুগান্তর ধরে গৌড়বঙ্গের অন্তরে বেঁচে থাকে। তারপর মানব আপন কাহিনী বলিল, দীর্ঘ 20 বৎসরের কাহিনী। একটা মানুষ কি দুঃসহ দুঃখ ভোগ করিয়া বাঁচিয়া থাকিতে পারে, তাহার ইতিহাস। রঙ্গনাকে ফিরিয়া আসিবার আশ্বাস দিয়ে মানব কর্ণসুবর্ণে উপনীত হইল। রাজধানী রক্ষার জন্য নতুন সৈন্যদল গঠন করিবার পূর্বেই ভাস্কর বর্মা বিজয়ী সৈন্যদল লইয়া কর্ণসুবর্ণ আক্রমণ করিলেন। নগর রক্ষা হইল না। মানব রাজপুরী সুরক্ষিত করিবার শেষবাস যুদ্ধ করিল। ভাস্কর বর্মা 2 দিন রাজপুরী অবরোধ করিয়া তৃতীয় দিনে নদীর ঘাটের পথে পুরীতে প্রবেশ করিলেন। পুরী অধিকৃত হইল। মানব রক্তাক্ত কলেবরে যুদ্ধ করিতে করিতে বন্দী হইল। মানব যদি যুদ্ধে মরিত, তাহা হইলে ভাস্কর বর্মা নিশ্চিত হইতে পারিতেন। কিন্তু সে জীবন্ত বন্দী হইয়া ভাস্কর বর্মাকে বিব্রত করিয়া তুলিল। পরাজিত শত্রু রাজাকে হত্যা করা রাজধর্ম নয়, তাহাতে সকল রাজার জীবনই সংশয়ময় হইয়া পড়ে। অথচ শত্রু শেষ রাখিতে নাই। ভাস্কর বর্মা এক কূটকৌশল অবলম্বন করিলেন। গভীর রাত্রে মানবের চক্ষু অন্ধ করিয়া তাহাকে প্রাকার হইতে ভাগীরথীর জলে নিক্ষেপ করা হইল। প্রকাশ্যে রটনা করা হইল যুদ্ধকালে গুরুতর আঘাতপ্রাপ্তির ফলে মানবের মৃত্যু হইয়াছে। প্রকৃত তত্ত্ব 4-5 জন ব্যতীত কেহ জানিল না। অন্ধ অবস্থায় ক্ষতবিক্ষত দেহে নদীতে নিক্ষিপ্ত হইয়াও মানব মরিল না। একদল বেদিয়া ভেলায় নদী পার হইতেছিল। তাহারা
সন্তরণমান মানবকে তুলিয়া লইল। ভাগীরথীর পূর্ব তীরে বন বাদারের মধ্যে বেদিয়ারা কিছুদিনের জন্য ডেরা ডান্ডা ফেলিল। তাহাদের যত্ন ও শুশ্রূষায় মানবের দেহ ক্ষত জোড়া লাগিল। সে সারিয়া উঠিয়া বিপদের বন্ধু বেদিয়াদের নিকট আত্মপরিচয় প্রকাশ করিল। পরিচয় শুনিয়া বেদিয়ারা ভয় পাইয়া গেল। তাহারা অতি দিন প্রকৃতি, সকল সমাজের অপাঙ্ক্তেয়। রাষ্ট্রনীতি ঘটিত কোনো ব্যাপারে তাহারা থাকে না। তাহারা নিজেদের মধ্যে পরামর্শ করিয়া মানবকে স্নানের ছলে গঙ্গার তীরে লইয়া গেল এবং উচ্চ পার হইতে ঠেলিয়া জলে ফেলিয়া দিল। অন্ধ মানব ভাগীরথী স্রোতে ভাসিয়া চলিল। অন্ধ মানব ভাগীরথীর স্রোতে ভাসিয়া চলিল। সমস্ত দিন ভাসিয়া চলিবার পর সন্ধ্যার সময় অর্ধমৃত অবস্থায় সে কুল পাইল। বহু দূর দক্ষিণে একটি ক্ষুদ্র গ্রাম। তাহারই ঘাটে সারা রাত্রি পড়িয়া রহিল। পরদিন হইতে মানবের দীর্ঘ পরিব্রাজন আরম্ভ হইল। যষ্টি হস্তে অন্ধ ভিক্ষুক দেশে দেশান্তরে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কত নদী পার হইয়া কত রাজ্যে গেল। বাঙ্গাল, সমতট, পুণ্ডুবর্ধন, প্রাগজ্যোতিষ, বৎসরের পর বৎসর কাটিয়া গেল। শীত, গ্রীষ্ম, বর্ষা বারবার ফিরিয়া আসিল, কিন্তু মানবের প্রবজ্ঞা শেষ হইল না। মানব একবার যে ভুল করিয়াছিল তাহা দ্বিতীয়বার করিল না। কাহাকেও নিজের পরিচয় দিল না। এখন তাহার জীবনের একমাত্র লক্ষ্য বেতসগ্রামে ফিরিয়া আসা। সে সসংকোচে পথচারীদের জিজ্ঞাসা করিত, ভাই বেতসগ্রাম কত দূর? কিন্তু বেতসগ্রামের উদ্দেশ্য কেহ দিতে পারিত না। অন্ধ ভিক্ষুককে অনেকেই দয়া করিত, কেহ অন্ন দিত, কেউ ছিন্ন কন্থা দান করিত, কিন্তু বেতসগ্রামের সন্ধান কেউ দিতে পারিত না। মানব অধিক প্রশ্ন করিতেও সাহস করিত না। কি জানি যদি কিছু সন্দেহ করে। এইভাবে 20 বছর কাটিয়াছে। ভাগীরথী যে কতবার মানব পার করিয়াছে তাহার ইয়ত্তা নাই। দণ্ডভুক্তি, বর্ধমান ভুক্তি, কঙ্কগ্রাম ভুক্তি সর্বত্র সে বিচরণ করিয়াছে, কিন্তু বেতসগ্রামের সন্ধান পায় নাই। তারপরে একদিন নদী তটে বজ্রের সহিত তার সাক্ষাৎ হইল। বজ্র তাহাকে নিজের অন্নের ভাগ দিল, বেতসগ্রামের পথ দেখাইয়া দিল। 20 বছর পরে রঙ্গনার নিকট মানবের শপথ উদযাপন হইল। রঙ্গনায় কাহিনী পূর্বে শুনিয়াছিল, দ্বিতীয়বার শুনিয়া তাহার চোখে আবার অশ্রু নীরব ধারা নামিল। কাহারও চক্ষু শুষ্ক রহিল না। চারিজন একসঙ্গে কাঁদিল। পরদিন বজ্র চাতক ঠাকুরের দেহ মৌরির তীরে দাহ করিল। শুদ্ধ শান্ত নিথর দেহ ঠাকুরের দেহ ভস্ম হইয়া গৌড়বঙ্গের আকাশে বাতাসে ছড়িয়া পড়িল। বাকি দেহগুলি মৌরির জলে বিসর্জন দিতে হইল। সকলকে দাহ করিবার মতো ইন্ধন নাই। তারপর তাহারা নতুন জীবনযাত্রা আরম্ভ হইল। নতুন জীবনযাত্রার মধ্যে নতুনত্ব কিছু নাই। পুরাতন রথের যে চক্র ভাঙিয়া পড়িয়াছিল তাহাই সংস্কৃতি হইয়া আবার চলিতে আরম্ভ করিল। সেই পথ, সেই রথ। পুরাতনের সহিত যোগসূত্র ছিন্ন হইল না। দস্যুর ভয়ে যারা পালাইয়াছিল তাহারা কেউ কেউ ফিরিয়া আসিল, কিন্তু ভস্মাবশেষ গ্রামের অবস্থা দেখিয়া অধিকাংশই আবার চলিয়া গেল। 2-4 জন রহিল। বজ্র পুরাতন গৃহের ভিত্তি পরিষ্কার করিয়া আবার কুটির বাঁধিল। পূর্বে 2 জনের উপযোগী কুটির ছিল, এখন 4 জনের উপযোগী কুটির হইল। রঙ্গনা নদী হইতে জল আনিয়া মাটি ঢালিয়া কাদা করিল। অন্ধ মানব পা দিয়া কাদা তুলিয়া পিণ্ড করিল। গুঞ্জা বেতসবন হইতে বেতের চাঞ্চরি আনিয়া দিল। সকলে মিলিয়া কুঠি নির্মাণ করিল। বর্ষা নামিল। ধান্য ও ইক্ষুর ক্ষেত্র আর্দ্র হইয়া নতুন শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হইল। কিন্তু কে বপন করিবে? বীজ কোথায়? গুঞ্জা অতি যত্নে কয়েকটি মুষ্টি ধান্য সঞ্চয় করিয়া রাখিয়াছিল। বজ্র তাহাই ক্ষেত্রে ছড়াইয়া দিল। যে কয়টি গাভী বাতানে অবশিষ্ট আছে তাহাদের দুগ্ধই এখন এই কয়টি প্রাণীর প্রধান আহার্য পানীয়। বর্ষা কাটিয়া শরৎ আসিল। ধানের শীষ লক লক করিয়া বাড়িতে লাগিল। ইক্ষু ক্ষেত্রে পুরাতন মূল হইতে আপনি অঙ্কুর বাহির হইল। বজ্র বনে গিয়া হরিণ ময়ূর শিকার করিয়া আনে। সুযোগ পাইলে গুঞ্জা তাহার সঙ্গে যায়।
রঙ্গনা আর মানব কুটির দেহলিতে হাত ধরাধরি করিয়া বসিয়া থাকে। মানব রঙ্গনার মুখ অঙ্গুলি বুলাইয়া অনুভব করে, তৃপ্তির নিঃশ্বাস ফেলে। কর্মহীন মধ্যাহ্নে বজ্রবেতস কুঞ্চে গিয়া একাকী শুইয়া থাকে, অতীতের কথা ভাবে। কি বিচিত্র এই জীবন, কখনো নিষ্কম্প নিস্তরঙ্গ, কখনো উত্তাল তরঙ্গ সংকুল। কুহু এখন কি করিতেছে? রানী শিখরণীর কি পরিমাণ হইল? আর্য শিলভদ্র ও বন্ধু মণিপদ্ম কি এতদিনে নালন্দায় পৌঁছিয়াছেন? তাহার দিবা স্বপ্ন শেষ হইতে পাইত না। গুঞ্জা আসিয়া তাহার বুকের উপর ঝাঁপিয়া পড়িত, গদগদ কণ্ঠে বলিত, আমাদের যে সুখী আর কি কেউ আছে? পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, পথ এখনো শেষ হয় নাই। হে চিরসারথি, যে পথে তোমার রথ লইয়া চলিয়াছ, কোথাও কি তাহার শেষ আছে?